শুনছেন চার্লি চ্যাপলিনের আমার জীবন থেকে আজ এর ৩৮তম পর্ব। এতদিন নিজের ঝামেলা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ইউনাইটেড আর্টিস্টের কাজকর্ম একদম দেখতেই পারিনি। আমার উকিল আমাকে শুনিয়ে দিল যে কোম্পানির $10 লাখ বাজারে দেনা হয়ে গেছে। ইউনাইটেড আর্টিস্টের যখন রমরমা তখন বছরে দেখতাম $4 থেকে $5 লাখ লাভ হতো। সেই সময়ে বছরেও দুবারের বেশি লাভের অংশ নিয়েছি বলে মনে পড়ে না। শুধু তাই নয়, ইউনাইটেড আর্টিস্ট ইংল্যান্ডের 400 সিনেমা হলের 25% শেয়ারের মালিক, এজন্যও 1 পয়সা দিতে হয়নি। আমার অবশ্য জানা নেই কী করে এই শেয়ার আমরা পেয়েছিলাম, তবে মনে হয় এইসব হলে আমাদের কোম্পানির ছবি দেওয়া হবে, এই গ্যারান্টির বিনিময়ে বোধহয় এই শেয়ার পাওয়া গিয়েছিল। এইভাবেই বহু আমেরিকান সিনেমা কোম্পানি ইংল্যান্ডের সিনেমা হলের বিশাল পরিমাণ শেয়ারের মালিক হয়েছিল। এক সময় আমাদের শেয়ারের দাম পৌঁছেছিল $10 কোটি। ইউনাইটেড আর্টিস্টের শেয়ার মালিকরা একে একে তাদের শেয়ার কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছিল, আর সেই সব শেয়ারের দাম মেটাতে কোম্পানির প্রায় দেউলিয়া অবস্থা। এই করতে করতে হঠাৎ আবিষ্কার করলাম আমি কোম্পানির অর্ধেক শেয়ারের মালিক, যে কোম্পানির বাজারে দেনা $10 লাখ। বাকি শেয়ারের অংশীদার ছিল মেরি পিকফোর্ড। ও আমাকে জানালো যে চিন্তার ব্যাপার, কোনো ব্যাংকই আমাদের আর ধার দিতে চাইছে না। আমি অবশ্য বেশি ভয় পাইনি, কারণ আগেও আমাদের এমন দিন গেছে। আবার একটা জনপ্রিয় ছবি আমাদের সেই দেনার বোঝা থেকে বার করে এনেছে। এবারেও তো আমার মসিয়ে ভেরদু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আশা করছিলাম ছবিটি দারুণ সাফল্য পাবে। আমার ব্যবসায়িক প্রতিনিধি আর্থার কেলি বললেন যে ছবিটি আনুমানিক $1 কোটি 20 লাখ লাভের মুখ দেখতে পারে। যদি তাই সত্যি হয় তাহলে তো বাজারের $10 লাখ ঋণ শোধ করেও হাতে থাকবে $1 কোটি 10 লাখ। হলিউডে আমার বন্ধুদের জন্য মসিয়ে ভেরদু মুক্তি পাওয়ার আগেই একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা হলো। ছবি শেষ হতেই টমাস মান, লিউ ফটোয়াঙ্গার ও অন্য আর সবাই উঠে দাঁড়িয়ে প্রায় 1 মিনিট ধরে হাততালি দিল। আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। খুশি মনে আমি নিউ ইয়র্কে পৌঁছালাম। কিন্তু আমি পৌঁছানো মাত্রই ডেইলি নিউজ আমাকে আক্রমণ করে কলম ধরল। সে কাগজের এক সাংবাদিক লিখলেন, চ্যাপলিন শহরে এসেছে তার নতুন ছবির মুক্তি উপলক্ষে। উনি তো এদেশে বেড়াতে এসেছেন, এদেশের নাগরিক নন উনি, তা উনি তো নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন ডাকবেন, সেখানে তার মুখ দেখতে হবে। তবে আমি যাব সেখানে, ওনাকে 2-1টি প্রশ্ন করব, হয়তো সে প্রশ্নগুলো ওনাকে অস্বস্তিতেও ফেলবে। ইউনাইটেড আর্টিস্টের প্রচারকর্মীরা চিন্তায় পড়ে গেল, ভাবছিল আমার আমেরিকান প্রেসের মুখোমুখি হওয়া উচিত কিনা। আমি তো অনড়, বিশেষ করে আগের দিন সকালেই বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। ওরা তো আমাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে। এখন আমেরিকান সাংবাদিকদের এড়িয়ে যাব কেন? আর আমি তো কারো চোখ রাঙানিতে ভয় পাই না। পরের দিন সকালে আমরা হোটেলের একটা বড় ঘরে আমেরিকান সাংবাদিকদের মুখোমুখি হলাম। একটু পানাহারের পর আমি ঘরে ঢুকলাম। ঢুকেই বুঝলাম কেমন যেন একটা বিরূপ পরিবেশ। একটা ছোট টেবিলকে মঞ্চ বানানো হয়েছে। সেখানে উঠে যতটা সম্ভব মোলায়েম গলায় বললাম, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, সবাই কেমন আছেন? আমার ছবি নিয়ে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সব প্রশ্নের উত্তর দিতেই আমি এখানে এসেছি। হল জুড়ে নীরবতা। আমি হাসি মুখে আবার বললাম, তবে দয়া করে সবাই একসাথে প্রশ্ন করবেন না, একে একে প্রশ্ন করুন, আমি সব জবাব দেব। এক মহিলা সাংবাদিক সামনেই বসেছিলেন। উনি প্রশ্ন করলেন, আপনি কি কমিউনিস্ট? আমি স্থির গলায় উত্তর দিলাম, না। তারপরেই বললাম, পরের প্রশ্ন। দেখি কে যেন কিছু একটা বিড় করছে। প্রথমে ভাবলাম ডেইলি নিউজের সেই সাংবাদিক বন্ধু বুঝি। দেখি না, সে নয়। তিনি আজ উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত। ওভারকোট গায়ে, অদ্ভুত দর্শন এই প্রশ্নকর্তা একটা কাগজের উপর ঝুঁকে পড়ে গড়গড়িয়ে কি একটা পড়ে চলেছেন। আমি চেঁচিয়ে বললাম, ক্ষমা করবেন, আরেকবার পড়ুন, আমি এক বর্ণও বুঝতে পারিনি আপনি কি পড়লেন। উনি আবার শুরু করলেন,
আমরা যুদ্ধ থেকে ফেরা ক্যাথলিক। আমি বাধা দিয়ে বললাম, ক্যাথলিক সৈনিকদের প্রশ্নের উত্তর দিতে আমি এখানে আসিনি, এটা আমার ছবি সংক্রান্ত সাংবাদিক সম্মেলন। এবার আরেকটি প্রশ্ন, আপনি কেন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেননি? আমি উত্তর দিলাম, আমি তো আমার নাগরিকত্ব বদল করার কোনো কারণ দেখছি না, আমি তো নিজেকে মনে করি বিশ্ব নাগরিক। ফলে একটা আলোড়ন উঠল। 2-3 জন একসঙ্গে কথা বলতে চাইছিল, তার মধ্যে একজন গলা চড়িয়ে প্রশ্ন ছুড়ল, কিন্তু আপনি তো আমেরিকায় অর্থ রোজগার করছেন। আমি হেসে বললাম, বেশ, ব্যাপারটা যদি আপনি দেওয়া নেওয়ার জায়গা থেকে দেখতে চান তাহলে সোজা হিসেবে যাওয়া যাক। আমার ছবি সারা পৃথিবীতে চলে, আমার উপার্জনের 70% আসে বিদেশ থেকে। আমেরিকায় যে রোজগার করি তার উপর সরকার 100% ট্যাক্স নেয়। তাহলে দেখুন আমি এদেশে কত ভালো একজন পেইং গেস্ট। এবার আবার সেই ক্যাথলিক ভদ্রলোকটি উঠলেন, আপনি এদেশে অর্থ রোজগার করুন বা না করুন তাতে কিছু যায় আসে না, আমরা তো ফ্রান্সের নাগরিক না হয়েও সে দেশে যুদ্ধ করতে গিয়েছিলাম। আমি উত্তরে বললাম, আপনিই তো আর একমাত্র নন যে অন্য দেশে যুদ্ধ করতে গেছেন। এই মুহূর্তে আমার 2 সন্তান সেখানে গিয়ে সামনের সারিতে যুদ্ধ করছে, কিন্তু তারা আপনার মতো সেটা নিয়ে গলাবাজি করছে না। এবার আরেক সাংবাদিক প্রশ্ন করল, আপনি হান্স এইস্টারকে চেনেন? আমি বললাম, হ্যাঁ, সে আমার অন্যতম প্রিয় বন্ধু এবং খুব ভালো সঙ্গীতকার। প্রশ্ন এলো, আপনি কি জানেন যে সে একজন কমিউনিস্ট? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, তাতে আমার কিছু যায় আসে না, আমার বন্ধুত্ব রাজনীতির উপর নির্ভর করে গড়ে ওঠেনি। আরেকজন বললেন, আপনি মনে হয় কমিউনিস্টদেরই বেশি পছন্দ করেন। আমি বিরক্ত হয়ে বললাম, কাকে পছন্দ করব কাকে পছন্দ করব না সেটা কাউকে বলে দিতে হবে না, আমি কারো কথায় চলি না। তখন আরেকটা গলা ভেসে এলো, আপনি এমন একজন শিল্পী যিনি সারা দুনিয়ার মানুষকে আনন্দ দেন, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা ছবিতে ফুটিয়ে তোলেন, অথচ সেই আপনাকেই যখন মার্কিন সংবাদপত্রের তথাকথিত প্রতিনিধিরা উপহাস করে, ঘৃণা প্রকাশ করে, ভয় দেখায়, তখন শিল্পী হিসাবে আপনার কি মনে হয়? আমার তো তখন মাথায় কিছু ঢুকছিল না। উনি যে আমাকে সহানুভূতি দেখিয়ে কথা বলেছেন বুঝতেই পারিনি। তাই আমি কোনো ক্রমে বললাম, আমি দুঃখিত, আমি ঠিক খেয়াল করিনি আপনার কথা, আরেকবার বলুন। তখন আমার প্রচারকর্মীরা আমাকে কনুইয়ের খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বললেন, আরে উনি আপনার পক্ষে বলেছেন, খুব ভালো একটা কথা বলেছেন, ভালো করে শুনুন। তখন ভালো করে তাকিয়ে দেখি উনি জিম অজি, আমেরিকান কবি ও ঔপন্যাসিক, টাইম পত্রিকায় লিখতেন সে সময়। এবার আমি সতর্ক হয়ে ওনাকে বললাম, আমি খুবই দুঃখিত, আমি শুনতে পাইনি, দয়া করে আর একবার বলবেন। উনি একটু অস্বস্তি নিয়ে বললেন, সেভাবে কি আবার বলতে পারবো? তারপর প্রায় একই কথা উনি আবার বললেন। আমি কোনো উত্তর ভেবে পেলাম না, তাই মাথা নেড়ে বললাম, কোনো মন্তব্য করব না, তবে আপনাকে ধন্যবাদ জানাই। এরপর আর মেজাজ ঠিক রাখতে পারছিলাম না, বিশেষ করে ওনার সুন্দর কথাগুলো যেন আমার লড়াইয়ের শক্তিকে ফুরিয়ে দিল। আমি তখন সবাইকে বললাম, মাননীয় ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি দুঃখিত, আমি এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম আমার আগামী ছবি নিয়ে কথা বলার জন্য, তার বদলে এত রাজনৈতিক কচকচির আখড়ায় পরিণত হয়েছে, সুতরাং আমার আর কিছু বলার নেই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এই সাংবাদিক সম্মেলনের পরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি উপলব্ধি করেছিলাম আমার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বৈরী মনোভাব দানা বাঁধছে। এমন পরিস্থিতি হতে পারে আমার যেন বিশ্বাস হচ্ছিল না। দ্য গ্রেট ডিক্টেটর মুক্তি পাওয়ার পর আমাকে অভিনন্দন জানিয়ে প্রচুর চিঠি এসেছিল। গ্রেট ডিক্টেটর আমাকে সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল, অথচ ওই ছবি তৈরির আগেও প্রচুর সমালোচনার মুখে পড়েছিলাম। এবারেও মসিল ভেরদুর সাফল্যের ব্যাপারে আমি দৃঢ় নিশ্চিত, আর আমার ইউনাইটেড আর্টিস্টের কর্মীরাও তাই ভাবছিলেন। মেরি পিকফোর্ড ফোনে জানালো যে ওনা আর আমার সঙ্গে মসিয়ে ভেরদুর প্রথম প্রদর্শনীতে উপস্থিত থাকতে চায়। আমরা ওকে 2121 রেস্তোরাঁয় খাবার নিমন্ত্রণ করলাম। মেরি এলো খুব দেরি করে। ও বলল ওনাকে এক পার্টিতে আটকে গিয়েছিল, কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। সিনেমা হলে পৌঁছে দেখি বাইরের জনারণ্য। কোনোক্রমে ভেতরে ঢুকে বারান্দা দিয়ে এগোচ্ছি, শুনলাম রেডিওতে কেউ বলে চলেছেন, এইমাত্র চার্লি চ্যাপলিন ও তার স্ত্রী এসে পৌঁছলেন, আরে ওনাদের সঙ্গে একজন অতিথিও আছেন,
সেই নির্বাক দিনের ছোট্ট মিষ্টি অভিনেত্রী যিনি এখনও আমেরিকার হৃদয়ের মাঝে আছেন, সেই মেরি পিকফোর্ড। মেরি, তুমি আজকের এই চমৎকার অনুষ্ঠান নিয়ে কিছু বলবে না আমাদেরকে? বলবে তো, তা এগোবার জায়গা কোথায়? অনেক কষ্টে রাস্তা বার করে মেরি মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। এক হাতে তখনও আমার হাত ধরে আছে। ঘোষক বলে উঠলেন, এখন ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমাদের সামনেও বলবেন মেরি পিকফোর্ড। সেই ধাক্কাধাক্কির মধ্যেই মেরি কোনো ক্রমে বলল, 2000 বছর আগে যীশুখ্রিস্ট জন্মেছিলেন, আর আজ রাতে। ও আর বলতে পারল না। আমার একটা হাত ধরা অবস্থাতেই ধাক্কা খেয়ে ও মাইক্রোফোন থেকে ছিটকে গেল। আর বলা হলো না কিছু। আমি এখনও অবাক হয়ে ভাবি, এরপর ও কী বলতো। হলের ভেতরে এসে বসলাম। সে রাতে কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ বলে মনে হচ্ছিল দর্শকরা যেন কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। যে মুহূর্তে ছবি শুরু হলো, আগে আমার ছবিগুলিতে যা হয়ে এসেছে, দর্শকদের মধ্যে একটা প্রত্যাশা, তাদের মধ্যে একটা হর্ষধ্বনি, সেসব কিছুই নেই। তার বদলে কেমন যেন চারদিকে চাপা হিস হিস শব্দ। মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না, কিন্তু এই ঘৃণার শব্দগুলো সংবাদ মাধ্যমের বিরোধিতার চেয়েও আমাকে বেশি আহত করেছিল। ছবি যত এগোচ্ছিল ততই আমি উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। হাসির শব্দ উঠছিল, কিন্তু এই হাসি যেন পুরনো হাসি নয়, যা আমি শুনেছি আমার গোল্ড রাশ, সিটি লাইটস অথবা শোল্ডার আর্মসের দর্শকদের কাছ থেকে। এ হাসি যেন ওই হিস হিস শব্দকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। ওনাকে ফিসফিস করে বললাম, আমি একটু বারান্দায় যাচ্ছি, আমি আর বসে থাকতে পারছি না। ও আমার হাতে চাপ দিল। আমার হাতে অনুষ্ঠান সূচির কাগজটা মোচড়ানো অবস্থায় ছিল। সেটা আমি উত্তেজনায় দুমড়ে মুচড়ে ফেলেছিলাম আমার দু হাতের তালুতে। ফেলে দিলাম আসনের নিচে। আস্তে আস্তে আসন থেকে উঠে বারান্দায় পায়চারি করতে লাগলাম। এবার আস্তে আস্তে দামি আসনগুলোর দিকে গেলাম। সেখানে কি চলছে দেখি। গিয়ে দেখি এক ভদ্রলোক অন্যদের চেয়েও খুব হাসছেন। নিঃসন্দেহে বন্ধুলোক, কিন্তু এ হাসিও যেন অস্বাভাবিক, কিছু যেন প্রমাণ করতে চাইছেন। তাহলে সবখানেই একই অবস্থা। 2 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করলাম, একবার বারান্দায়, একবার রাস্তায়, একবার হলের চারপাশে, আবার ফিরে আসছিলাম হলের ভেতরে। মনে হচ্ছিল সময় আর কাটে না। অবশেষে ছবি শেষ হলো। বারান্দায় প্রথমেই দেখা হলো আর্ল উইলসনের সঙ্গে। লেখালেখি করেন, খুব ভদ্র মানুষ। উনি বললেন, আমার পছন্দ হয়েছে। আমার শব্দটায় যেন একটু বেশিই জোর দিলেন। এরপর এলেন আর্থার কেলি, আমার ব্যবসায়িক প্রতিনিধি। বললে, ছবি ভালোই হয়েছে, তবে 1,20,00,000 এ ছবি আনতে পারবে না। আমি মজা করে বললাম, অর্ধেক হলেই আমি খুশি। এরপর অল্প খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল 150 জন অতিথির জন্যে। তাদের মধ্যে আমার অনেক পুরনো বন্ধুও ছিলেন। তুমুল আলোচনা চলছিল, তর্ক বিতর্কে অস্থির লাগছিল। আমার প্রিয় শ্যাম্পেনও যেন আমার অবসাদ দূর করতে পারল না। ওনা হোটেলে শুতে চলে গেল। আমি আরও আধ ঘন্টা রয়ে গেলাম। বেয়ার্ড সোপ, যাকে আমি বিচক্ষণ ব্যক্তি বলে মনে করতাম, তার সঙ্গে আমার বন্ধু ডন স্টুয়ার্টের তর্ক চলছিল ছবিটা নিয়ে। সোপের ছবিটা পছন্দ হয়নি। সে রাতে খুব কম লোকই আমাকে সমর্থন করেছিলেন। ডন স্টুয়ার্ট আমার মতোই অল্প পান করেছিলেন। বললেন, চার্লি, প্রচুর বেজন্মা আছে যারা তোমার ছবি নিয়ে রাজনীতি করতে চাইবে। সে করুক, তোমার ছবি দারুণ হয়েছে, দর্শকরা এই ছবি পছন্দ করবেই করবে। তখন আমি আর যেন কে কি বলল কিছুই ভাবতে পারছিলাম না। আমার প্রতিরোধ ভেঙে গিয়েছিল। ডন স্টুয়ার্ট আমাকে হোটেলে পৌঁছে দিয়ে এলো। আমরা যখন হোটেলে পৌঁছলাম, ওনা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। উপরে উঠে ডন জানতে চেয়েছিল সেটা কত তলা। আমি বললাম 17। শুনে ডন চমকে উঠল, বলল, হায় ভগবান, তুমি কি জানো এটা কোন ঘর? এই ঘরের কার্নিশে একটা ছেলে 12 ঘন্টা দাঁড়িয়েছিল, তারপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবরটা সেদিনের গোটা পরিস্থিতির সঙ্গে বেশ খাপ খেয়ে যায়। আমারও যেন সেভাবেই ঝাঁপ দেওয়ার কথা। কিন্তু আমি জানতাম মসিয়ে ভেরদু আমার এ যাবৎ তৈরি করা সবচেয়ে বুদ্ধিদীপ্ত ছবি। এ ছবি দর্শকরা নেবেই, এই আশাতেই বেঁচে আছি। আমাকে অবাক করে দিয়ে নিউ ইয়র্কে মসিয়ে ভেরদু 6 সপ্তাহ ধরে চলল। আয়ও হলো প্রচুর। তারপর হঠাৎ শুনলাম হল ফাঁকা হতে শুরু করেছে। ইউনাইটেড আর্টিস্টের গ্রাদ সিয়ার্স
তাকে বললাম, ব্যাপারটা কি? ও বলল, আপনার যে কোনো ছবিই তো মুক্তি পাওয়ার পর 3 থেকে 4 সপ্তাহ খুব ভালো চলে, কারণ আপনার ছবির পুরানো দর্শকরা তো আপনার নাম শুনেই ছবি দেখতে আসে। তারপর তো আসেন সাধারণ মানুষ। সত্যি কথা বলতে কি, গত 10 বছরেরও বেশি সময় ধরে সংবাদ মাধ্যম যেভাবে আপনাকে আক্রমণ করে চলেছে, তার তো একটা প্রতিক্রিয়া আছেই। এইসব কারণেই ভিড় কমছে। আমি বললাম, কিন্তু সাধারণ মানুষের তো একটা কৌতুক বোধ আছে। ও বলল, আছে, কিন্তু এইসব যদি অনবরত চলতে থাকে বলে আমাকে ডেলি নিউজ আর ফার্স্টের কাগজ দেখালো। বলল, সারা দেশেই তো এরকম চলছে। একটা ছবিতে দেখলাম নিউ জার্সির ক্যাথলিক সৈন্যদের একটা গোষ্ঠী হলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। হলে চলছে মোসিয়ে ভেরদু। ওদের হাতে হাতে পোস্টার, তাতে লেখা, চ্যাপলিন এদেশের কেউ নয়, বেড়াতে এসেছে। একটাতে লেখা, বিদেশিকে লাথি মেরে দেশ থেকে তাড়াও। আরেকটিতে লেখা, চ্যাপলিন অনেক হলো, এবার বিদায় হও। একটাতে লেখা আছে, বেইমান চ্যাপলিন, কমিউনিস্ট দরদি, চ্যাপলিনকে রাশিয়া পাঠিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। যখন দুনিয়া জোড়া হতাশা আর বিপদ কারো উপর এসে পড়ে, তখন সে যদি এগুলো মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে না পারে, তখন সে হয় দার্শনিক হয়ে যায় কিংবা কৌতুকের আশ্রয় নেয়। রাত যখন বিক্ষোভকারীদের ছবি দেখালো, দেখলাম শুধু ওরাই আছে হলের বাইরে, চারপাশে আর কেউ কোথাও নেই। আমি মজা করে বললাম, দেখেই বোঝা যাচ্ছে ছবিটা তোলা হয়েছে সকাল 5টায়। যাই হোক, আর কোনো বাধা না পেয়ে মোসিয়ে ভেরদু চলতে লাগল। আয়ও মোটামুটি ভালোই হলো। সারা দেশের সব বড় হলেই দেখানোর জন্য ছবিটি বায়না করা হয়েছিল, কিন্তু আমেরিকায় সৈনিক গোষ্ঠীর কাছ থেকে ভয় দেখানো চিঠি পেয়ে, এছাড়া অন্যান্য গোষ্ঠীর চাপে সবাই ছবিটির জন্য বায়না বাতিল করে দেয়। সৈনিকদের ওই গোষ্ঠীটির ভয় দেখানোর কায়দা ছিল এটাই, যদি তাদের অপছন্দের কোনো ছবি হলে দেখানো হয়, তাহলে ওরা ভয় দেখাতো যে 1 বছর সেই হল তারা বয়কট করবে। ডেনভারে ছবিটি 1 দিন মাত্র দেখানো গেল, পরের দিনই সেই ভয় দেখানোর জন্য ছবি বন্ধ হয়ে গেল। এরকম পরিস্থিতিতে নিউ ইয়র্ক যেন আনন্দহীন। এমন খারাপ সময় নিউ ইয়র্কে আর কখনোই কাটায়নি। প্রত্যেক দিনই নানা হল থেকে ছবি দেখানো বন্ধ হওয়ার খবর আসছিল। এর মধ্যে আবার আমার নামে মামলা দায়ের হলো। আমি নাকি দি গ্রেট ডিক্টেটরের গল্পের প্লটটা চুরি করেছি। ওটা আমার মৌলিক লেখা নয়। সংবাদ মাধ্যম, দর্শকদের একাংশ এদের কাছে এত ঘৃণা, এত বিরোধিতার মুখে দাঁড়িয়েছিলাম। সেনেটের 4 জন সদস্য আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। আমি চেয়েছিলাম আমার বিরুদ্ধে অভিযোগের মামলা আপাতত স্থগিত রাখতে। আবেদন শোনা হলো না, স্থির হয়ে গেল জুরির বিচার হবে। এখানে আমি একটা কথা বলতে চাই, সবসময়ই আমি নিজে কাহিনীটা তৈরি করে তার চিত্রনাট্য নিজেই বানিয়ে নিই, কারো সাহায্য আমাকে নিতে হয় না। যাই হোক, মামলা সবে শুরু হবে এমন সময় হাকিম বললেন তার বাবা মৃত্যুশয্যায়, তাই আমরা যদি নিজেরা একটা সমঝোতা করে নিই তাহলে আর মামলাটা চালাতে হয় না, উনি বাবার কাছে চলে যেতে পারেন। আমার বিরোধীরা দেখলো এটা একটা সুযোগ, ওরা সমঝোতা করে নিতে লাফিয়ে পড়ল। সাধারণ পরিস্থিতি হলে আমি ছাড়তাম না। আমি যখন দোষী নই তখন সমঝোতার কি আছে? আমি মামলা চালিয়ে নিয়ে যেতেই জোর দিতাম। কিন্তু সেই মুহূর্তে দেশের প্রায় সবাই আমার বিরুদ্ধে, মামলার চাপ, এইসব নিয়ে মনটা এমন হয়েছিল ভাবতে পারছিলাম না এরপর আর কি ঝঞ্ঝাট কপালে আছে। বাধ্য হয়ে সমঝোতায় রাজি হয়ে গেলাম। মোসিয়ে ভেরদুর লাভের অঙ্ক $1,20,00,000 সব আশা ছারখার হয়ে গেল। বড়জোর ছবি বানানোর খরচটুকু উঠবে, সুতরাং ইউনাইটেড আর্টিস্ট কোম্পানি ভীষণ সমস্যার মুখোমুখি। খরচ কমাতে হবে। মেরি আমাকে বলল আমার ব্যবসায়িক প্রতিনিধি আর্থার কেলিকে ছাঁটাই করে দিতে। আমি তো এই কোম্পানির অর্ধেক মালিক, আমার প্রতিনিধিকে যদি ছাঁটাই করতে হয় তাহলে তোমার প্রতিনিধিকেও ছাঁটাই করতে হবে। লেগে গেল দুজনে বিরোধ, দেখা দিল অচলাবস্থা। তখন আমি বললাম, এভাবে চলবে না, তুমি বা আমি যে কেউ একজন কোম্পানিটা কিনে নেই, সে তার ইচ্ছা মতো চালাক। মেরিকে বললাম দাম বলতে কততে কিনতে রাজি, কিন্তু সে আর সারা শব্দ করল না। আমিও চুপ করে রইলাম। অবশেষে পূর্বাঞ্চলের হল মালিক সংগঠনের হয়ে কাজ করেন এমন একটি আইন কোম্পানি এগিয়ে এলো অচলাবস্থা কাটাতে। তারা আমাদের কোম্পানি হাতে নিতে চাইল, বদলে $1,20,00,000 দেবে। তার মধ্যে $70 লাখ নগদে আর 50 লাখ শেয়ারের মালিকানা।
আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি মেরিকে বললাম, দেখো, তুমি আমাকে $50 লাখ দিয়ে দাও, আমার আর কোনো দাবি থাকবে না, বাকি সব তোমার। মেরি রাজি হয়ে গেল। সেই মতোই ব্যবস্থা শুরু হলো। 1 সপ্তাহ ধরে সব কাগজপত্র তৈরি করা হলো। সব তৈরি হলে আমার উকিল আমাকে ফোন করে বলল, 10 মিনিটের মধ্যেই আপনি 50 লাখের মালিক হয়ে যাচ্ছেন। 10 মিনিট পর আবার ফোন, চার্লি, হলো না। মেরি সই করার ঠিক আগে হঠাৎ মত পাল্টেছে। ও বলছে চার্লি এখনই 50 লাখ পেয়ে যাবে, আর আমাকে এখন 2 বছর অপেক্ষায় বসে থাকতে হবে। তা হবে কেন? উকিল আরও বললেন, আমরা বোঝাতে চেয়েছিলাম যে উনি তো $70 লাখ পাচ্ছেন, চার্লির চেয়ে $20 লক্ষ বেশি। মেরি বলেছেন, তাতে লাভ কি, শুধু ইনকাম ট্যাক্স বাড়বে। বাধ্য হয়ে সে সুযোগটা গেল। কোম্পানি বিক্রি হলো না। পরে অন্য জায়গায় তুলনায় কিছু কম দামে কোম্পানি বিক্রি করতে বাধ্য হলাম। ক্যালিফোর্নিয়া ফিরে এলাম। মসিয়ে ভেরদুর যাবতীয় দুশ্চিন্তা উদ্বেগ কাটিয়ে উঠে একটু সুস্থ হলাম। আবার নতুন করে মাথায় ভাবনা চিন্তা দানা বাঁধতে শুরু করলো। আমি আশা হারাইনি। তখনও বিশ্বাস করিনি যে আমেরিকার মানুষ আমাকে আর পছন্দ করে না। তারা এতটাই রাজনৈতিক সচেতন আর কৌতুকবোধহীন হয়ে যায়নি যে মানুষ তাদের আনন্দ দেয় তাকে তারা বয়কট করবে। আমার মাথায় নতুন গল্প এসে গেল। আমি ঠিক করলাম, যাই ঘটুক না কেন আমি আবার ছবি তৈরি করব। আমি দেখেছি, দুনিয়া যতই আধুনিকতার পোশাকে নিজেকে সাজাক, প্রেমের গল্প সবাই পছন্দ করে। লেখক উইলিয়াম হ্যাজলিট যেন বলেছেন, বুদ্ধির চেয়ে আবেগের আবেদন অনেক বেশি, এবং শিল্প সৃষ্টির ক্ষেত্রে আবেগই বেশি কার্যকরী। তাই আমি ভাবলাম প্রেমের গল্প নিয়ে ছবি করব। মসিয়ে ভেরদুর ঠিক বিপরীত ভাবনার ছবি হবে। ছবি করব, এই চিন্তাই আমাকে যেন উজ্জীবিত করে তুলল। 18 মাস লাগলো লাইমলাইট বানাতে। সিনেমাতে একটা নাচের দৃশ্য ছিল। সেই দৃশ্যের ছবি তোলার আগেই নাচের কাহিনীটা কল্পনা করে আমাকে সুর সৃষ্টি করতে হলো। এটা বেশ কঠিন কাজ। এর আগে ছবি শেষ করার পর ছবির সুর তৈরি করেছি, সুতরাং দৃশ্য দেখে সুর বানাতাম। যাই হোক, এভাবে কল্পনা করেই সুর তৈরি হয়ে গেল। পুরো সুরটা তৈরির পর শুনে মনে হলো নাচের দৃশ্যের উপযোগী হয়েছে। তো এটা মনে হওয়ার কারণ, নাচের দৃশ্যগুলো তো শেষ পর্যন্ত নৃত্যশিল্পীরাই তৈরি করবে। আমি নৃত্যশিল্পী আন্দ্রে অ্যাগলেভস্কিকে খুব পছন্দ করতাম। ভাবলাম ওনাকে যদি নাচের দৃশ্যে রাখা যায়। উনি তখন নিউ ইয়র্কে ছিলেন। আমি ওনাকে ফোনে অনুরোধ করলাম যদি উনি আমার ছবিতে ওনার সেই বিখ্যাত ব্লু বার্ড নাচটি দেখাতে রাজি হন, তবে সুরটা কিন্তু একটু অন্যরকম হবে। উনি যদি ওনার সঙ্গে কোনো নাচার জন্য কোনো মহিলা শিল্পীর নাম বলতে পারেন তাও জানতে চাইলাম। উত্তরে উনি বললেন, আগে সুরটা শুনতে হবে। ব্লু বার্ড নাচের সঙ্গে চাইকোভস্কির সুর বাজে, সময় 45 সেকেন্ড। আমি ওই সময় হিসাব করেই সুর সৃষ্টি করেছিলাম। 12 মিনিটের নাচের দৃশ্যের জন্য আমাকে 1 মাস ধরে প্রস্তুতি নিতে হলো। 50 জন শিল্পী বাজালেন ঐকতান, সুর রেকর্ড করা হলো। কেমন হলো এটা ভেবে খুব উদ্বিগ্ন ছিলাম। আন্দ্রে অ্যাগলেভস্কি আর মেলিসা হেডেন হলিউডে উড়ে এলেন সুরটি শোনার জন্য। তারা বসে যখন শুনছিলেন, আমি তো ভীষণ ঘাবড়ে গেছি, ছটফট করছি, ওরা কি বলবেন এই ভেবে। যাক, অবশেষে ওরা বললেন, ঠিকই আছে, নৃত্যনাট্যের উপযোগী হয়েছে। আমার সমগ্র ছবি তৈরির জীবনে এটা ছিল একটি অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত, যখন তাদের নাচতে দেখেছিলাম আমার তৈরি করা সুরের সঙ্গে। তাদের নাচের ভঙ্গিমা আমার তৈরি করা সুরকে যেন এক উচ্চতর পর্যায়ে তুলে নিয়ে গেল। নায়িকা বাছাই করতে গিয়ে আমি যা চেয়েছিলাম তা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। সুন্দরী হতে হবে, সেই সঙ্গে বুদ্ধিমতী, আবার তার অভিনয়ের মধ্যে আবেগও থাকতে হবে। কয়েক মাস ধরে এমন মেয়ে খুঁজে খুঁজে যখন হতাশ, অবশেষে পেলাম তাকে। আমার বন্ধু আর্থার লরেন্স পাঠিয়েছিল। ক্লেয়ার ব্লুমকে পছন্দ হয়ে গেল, চুক্তিতে সই হয়ে গেল। আমাদের স্বভাবের বৈশিষ্ট্য হলো ঘৃণা, খারাপ ব্যবহারগুলো যা পেয়েছি তা ভুলে যাওয়া। বিচারের দিনগুলোর যন্ত্রণা, তিক্ততা সবই যেন উধাও হয়ে গেল। ইতিমধ্যে উনা 4 সন্তানের মা হয়েছে। তারা হলো গেরাল্ডিন, মাইকেল, জৌকি আর ভিকি। বেভারলি হিলসের দিনগুলো এখন আনন্দময়। সব কিছুই চলছিল সুন্দরভাবে। রবিবার বাড়িতে নানা মানুষ আসত, কত বন্ধুর সঙ্গে দেখা হতো। তাদের মধ্যে ছিলেন জিম অজি,
উনি হলিউডে এসেছিলেন জন হাউস্টনের পরের ছবির জন্য চিত্রনাট্য লিখতে। লেখক ও দার্শনিক উইল ডুরান্টও আসতেন। উনি তখন হলিউডে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা দিচ্ছিলেন। আমাদের খুব বন্ধু ছিলেন, প্রায়ই খেতেন আমাদের সঙ্গে। সবাইকে নিয়ে সন্ধেটা চমৎকার কাটত। উইল ডুরান্ট যে সবসময় যেন জীবন উপভোগের নেশায় বুঁদ হয়ে থাকতেন। তিনি একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, সৌন্দর্য সম্পর্কে আপনার ধারণা কি? আমি বললাম, আমার মনে হয় সৌন্দর্য হলো জীবন, মৃত্যু ও ভালোবাসার সমন্বয়। দুঃখের মাঝেও হাসির আভাস, যা আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাই। কবি যেমন উপভোগ করেন রহস্যময় অনুভব, হতে পারে নোংরা আবর্জনার পাত্রে এক ফালি সূর্যের আলো এসে পড়েছে, অথবা পথের পাশে নোংরা জলে গোলাপ ভেসে যাচ্ছে। এল গ্রেকো এই সৌন্দর্যকেই দেখেছিলেন ক্রুশবিদ্ধ যিশুর মধ্যে। ডগলাসের ছেলের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে আবার দেখা হলো ডুরান্টের সঙ্গে। ক্লেমেন্স ডেন আর ক্লেয়ার বুথ লিউসও সেখানে ছিল। ক্লেয়ারের সঙ্গে বহু বছর আগে দেখা হয়েছিল নিউ ইয়র্কে হার্স্টের ডাকা এক নাচের আসরে। সে রাতে অষ্টাদশ শতকের পোশাকে সুন্দরী ক্লেয়ারকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দেখি ও আমার বন্ধু জর্জ মুরের খুব পেছনে লেগেছে। জর্জ মুর খুব ভদ্র সভ্য মানুষ, বেশ অস্বস্তি বোধ করছিলেন। ক্লেয়ার স্তাবক পরিবৃত হয়ে জর্জ মুরকে হেনস্থা করার চেষ্টায় চেঁচিয়ে বলে উঠল, আপনি তো বেশ রহস্যময় মানুষ, এত টাকা করলেন কি করে? এরকমভাবে সবার সামনে একথা বলা বেশ অশোভনীয়। অন্য কেউ হলে রেগেই যেত, কিন্তু জর্জ মিষ্টভাষী হেসে উত্তর দিল, ওই কয়লা বেচে, বন্ধু হিচককের সঙ্গে পোলো খেলে। আমি হঠাৎ তার চোখে পড়তে ও যোগ করল, চার্লি চ্যাপলিন আমাকে জানে। ক্লেয়ারের এমন আচরণ দেখে ওর সম্পর্কে আমার মনোভাব সেই মুহূর্তে পাল্টে গেল। আশ্চর্য হয়নি যখন শুনেছিলাম ক্লেয়ার মার্কিন কংগ্রেসের সদস্যা হয়েছেন, সুনামও কুড়িয়েছিলেন। সেদিন রাতে ক্লেয়ার খুব জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছিলেন ধর্ম নিয়ে। তখন তিনি সদ্য ক্যাথলিক চার্চে যোগ দিয়েছিলেন। আলোচনার সময় আমি বলেছিলাম, খ্রিস্টান হওয়ার জন্য কপালে ছাপ মেরে ঘুরে বেড়ানোর দরকার নেই। সাধু বা শয়তান সবাই এমন সাজে ঘুরতে পারে, ধর্মের নামে ভণ্ডামি সর্বত্র চলছে। সেদিন রাতে ওর সম্পর্কে বিরাগ নিয়েই বিদায় নিয়েছিলাম। লাইমলাইটের কাজ যখন শেষ হলো, আমার মনে সন্দেহ জেগে রইল, ছবিটা জনপ্রিয়তা লাভ করবে তো? আমার অন্য ছবির ক্ষেত্রে এরকম ভাবতে হয়নি। অন্য ছবির মতোই আমার বন্ধুদের জন্য একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা হলো। ছবি দেখে তো সবাই প্রশংসা করলেন। ভাবলাম তাহলে ইউরোপে চলে যাই। উনাও ওর ছেলে মেয়েদের ওখানকার স্কুলেই ভর্তি করতে চায়, নিয়ে যেতে চায় হলিউডের পরিবেশ থেকে অনেক দূরে। 3 মাস আগেই আমি দেশের বাইরে গিয়ে আবার ফিরে আসার আবেদন করে রেখেছিলাম, এখনও উত্তর আসেনি। তবুও যাব ধরে নিয়েই কাজকর্ম গোছাতে লাগলাম। কর সংক্রান্ত সব হিসাব নিকাশ করে পুরো কর দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন দেশের রাজস্ব বিভাগ জানতে পারলো যে আমি ইউরোপ যাচ্ছি, তখনই ওরা আবিষ্কার করলো আমার কাছে ওদের আরও পাওনা আছে। সেসব মিটিয়ে তবে যেতে হবে। হিসাব পাঠালো প্রায় 6 ঘরের অর্থ দিতে হবে। আমি $20 লাখ জমা করালাম, ওদের চাহিদার 10 গুণেরও বেশি। আমার মনে হলো একবার দেখি না আদালতে অভিযোগ জানিয়ে। নালিশ জানালাম, সঙ্গে সঙ্গে কাজ হলো। যা চেয়েছিল তার চেয়ে অনেক কম অর্থ ওরা আদায় করলো। এবার যখন সব পরিষ্কার, আবার আবেদন করলাম। বেরিয়ে পুনরায় ফিরে আসার পারমিটের জন্যে। আবার কয়েক সপ্তাহের অপেক্ষা, কোনো উত্তর নেই। এবার চিঠি লিখলাম সরাসরি ওয়াশিংটনে, জানিয়ে দিলাম যদি তারা আমাকে আবার ফিরে আসার অনুমতি দিতে না চান, তাহলেও আমি ইউরোপে যাব। 1 সপ্তাহ পরে বৈদেশিক দপ্তর থেকে একটি ফোন এলো। জানানো হলো ওরা আমাকে আরও কিছু প্রশ্ন করতে চায়। ওরা কি আমার বাড়িতে আসবে? আমি সঙ্গে সঙ্গেই উত্তর দিলাম, যে কোনো সময় আসতে পারেন। এলেন 3 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলার সঙ্গে একটি শর্ট হ্যান্ড টাইপরাইটার, বাকিদের হাতে ছোট চৌকো ব্যাগ, নিশ্চয়ই টেপ রেকর্ডার মেশিন। প্রধান প্রশ্নকর্তার বয়স হবে 40, লম্বা ছিপছিপে চেহারা, সুন্দর দেখতে। আমি দেখলাম 4 জনের মুখোমুখি হতে হবে একা আমাকে। আমার উচিত ছিল বোধহয় আমার উকিলকে সঙ্গে রাখা। পরে ভাবলাম কি দরকার, আমার তো কিছু লুকোনোর নেই। ওদের নিয়ে গিয়ে বসালাম। মহিলাটি টাইপরাইটার খুলে বসলেন, অন্যরাও সোফায় বসে টেপ রেকর্ডার খুলে রাখলেন। প্রধান প্রশ্নকর্তা অনেক কাগজ টেবিলের উপরে গুছিয়ে রাখলেন, প্রায় 1 ফুট লম্বা কাগজের দিস্তা। এর মধ্যে আমার সম্পর্কে নানা তথ্য ঠাসা আছে। আমি উল্টো দিকে বসলাম,
উনি কিছু কাগজ নিয়ে উল্টাতে লাগলেন। আপনার নাম কি চার্লস চ্যাপলিন? হ্যাঁ। কিছু লোক বলে আপনার নাম। এখানে উনি কি একটা বিদেশি নাম বললেন। আর আপনি নাকি গ্যালিশিয়া থেকে এসেছেন? না, আমার নাম চার্লস চ্যাপলিন। আমার বাবার নামও তাই। আমি ইংল্যান্ডের লন্ডন শহরে জন্মেছি। আপনি বলেন যে আপনি কমিউনিস্ট নন, কখনো কমিউনিস্ট ছিলেন না? না, জীবনে আমি কখনো কোনো রাজনৈতিক সংগঠনে যোগ দিইনি। তাহলে আপনি একবার বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন কমরেডস, সেটা কেন? সেটা কেন বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম, তাতে কি? আপনি অভিধান খুলে দেখুন, এই শব্দটা কমিউনিস্টদের একার নয়। উনি এই ধরনের আরও কিছু প্রশ্ন করে হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনি কখনো অবৈধ প্রণয় সম্পর্কে লিপ্ত হয়েছিলেন? উত্তরে আমি বললাম, শুনুন, আপনারা যদি আমাকে দেশ থেকে বার করার কোনো কৌশল খোঁজেন তাহলে সেটা পরিষ্কার করে বলুন, আমি সেই মতো ব্যবস্থা নেব। আমি কোথাও অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। উনি বললেন, আরে না না, সবার ক্ষেত্রেই এই সমস্ত প্রশ্ন করা হয়। তখন আমি বললাম, অবৈধ শব্দটার সংজ্ঞা কী? দুজনেই অভিধান খুললাম। উনি বললেন, দেখুন কি বলা আছে, অন্যের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করা। আমি একটু সময় নিয়ে বললাম, না, এরকম কাজ করিনি। উনি এবার প্রশ্ন করলেন, এ দেশকে যদি কেউ আক্রমণ করে আপনি কি দেশের জন্য লড়বেন? আমি তাৎক্ষণিক উত্তর দিলাম, নিশ্চয়ই। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশেই আমি থাকি, এই দেশে আমি 40 বছর ধরে আছি। কিন্তু আপনি তো কখনো এদেশের নাগরিকত্ব নেননি। আমাকে যে নাগরিকত্ব নিতেই হবে তেমন তো কোনো আইন নেই। তাছাড়া এদেশে আমি ট্যাক্স দিই। এবার ওদের প্রশ্ন, কিন্তু আপনি পার্টি লাইন অনুসরণ করেন কেন? আমি বললাম, আপনি যদি বলেন কোনটা পার্টি লাইন তাহলে আমি বলতে পারবো পার্টি লাইন অনুসরণ করি কি না। একটু চুপ করে থেকে আমি আবার বললাম, আপনি কি জানেন এই সমস্ত ঝামেলায় আমি কেন পড়েছি? উনি মাথা নেড়ে বললেন, না। আমি বললাম, আপনাদের সরকারকে সাহায্য করতে চেয়েছিলাম তাই। উনি অবাক হয়ে তাকালেন। বললাম, সান ফ্রান্সিসকোতে রাশিয়ার যুদ্ধের ত্রাণের সভায় গিয়ে রাশিয়ায় আপনাদের রাষ্ট্রদূত জোসেফ ডেভিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি অসুস্থ হয়ে পড়ায় আপনাদের সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী আমাকে অনুরোধ করেন তার জায়গায় বক্তৃতা দেওয়ার জন্যে। আমি রাজি হয়ে বক্তৃতা দিই। তখন থেকেই আমার সর্বনাশ হয়ে গেছে। 3 ঘন্টা ধরে প্রশ্ন উত্তর পর্ব চলল। 1 সপ্তাহ পরে আবার তারা টেলিফোন করে অনুরোধ করলেন বৈদেশিক দপ্তরের অফিসে যাওয়ার জন্যে। এবার আমার উকিল আমার সঙ্গে যেতে চাইলেন। বললেন, দেখি ওরা আর কি প্রশ্ন আপনাকে করে। গেলাম বৈদেশিক দপ্তরে। কি খাতির! আমি আশ্চর্য হয়ে গেলাম। বৈদেশিক দপ্তরের প্রধান, যিনি মধ্যবয়সী, বেশ ভালো মানুষ, আমাকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, মাননীয় চ্যাপলিন, আপনার পারমিট পেতে দেরি করে দেওয়ার জন্য দুঃখিত। এখন আমরা লস অ্যাঞ্জেলসেই আমাদের দপ্তরের শাখা বসিয়েছি, সুতরাং এখন আর ওয়াশিংটনে কাগজপত্র আনা নেওয়ার দরকার হবে না, কাজ তাড়াতাড়ি হবে। আমাদের আর একটা প্রশ্ন আছে, আপনি ইউরোপে কতদিন থাকবেন? আমি উত্তর দিলাম, 6 মাসের বেশি নয়। আমি পরিবার নিয়ে ছুটি কাটাতে যাচ্ছি। উনি বললেন, যদি এর বেশি সময় থাকেন তাহলে সময় বাড়ানোর জন্য একটা দরখাস্ত করে দেবেন। এই বলে টেবিলে একটা কাগজ রেখে দিয়ে উনি চলে গেলেন। আমার উকিল তাড়াতাড়ি সেটা দেখে বললেন, এই তো পারমিটের কাগজ। ভদ্রলোক একটা কলম নিয়ে ফিরে এলেন। বললেন, মিস্টার চ্যাপলিন, দয়া করে এখানে সই করুন। এবার যাওয়ার জন্য অন্য কাগজপত্র জোগাড় করে নিন। আমি সই করলাম। উনি সস্নেহে আমার পিঠে হাত রাখলেন। বললেন, এই হলো আপনার পারমিট, খুব আনন্দে ছুটি কাটিয়ে আসুন, আবার এদেশে ফিরে আসুন তাড়াতাড়ি। সেদিন ছিল শনিবার। রবিবার সকালে আমরা ট্রেনে নিউ ইয়র্ক যাব। আমি চেয়েছিলাম যাওয়ার আগে ব্যাংকে ব্যবস্থা করে যাব, যাতে আমার কিছু হয়ে গেলেও উনাও ব্যাংকে গচ্ছিত আমার যাবতীয় অর্থ তুলতে পারে। কিন্তু ও ব্যাংকের কাগজে সই করে আসেনি। একটু পরেই ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমি ওনাকে বললাম, হাতে 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করো। এসব ক্ষেত্রে ওনা ভীষণ গড়িমসি করে। ও বলল, আমরা ছুটি কাটিয়ে ফিরে এসে এই কাজটা করলেও হতো না। কিন্তু আমি ওকে জোর করে নিয়ে গেলাম ব্যাংকে। ভাগ্যিস কাজটা করেছিলাম, তা না হলে বাকি জীবন হয়তো আইনি লড়াই করেই চলতে হতো। যেদিন নিউ ইয়র্ক চলে যাব মনটা খারাপ লাগছিল।
ওনা শেষ মুহূর্তের গোছগাছ করছিল। আমি বাগানে দাঁড়িয়ে শেষবারের মতো বাড়িটা দেখছিলাম। এই বাড়িতে কত ঘটনা ঘটেছে, কত আনন্দের, কত উদ্বেগের ঘটনা। এই বাগান, এই বাড়ি যেন শান্তির আশ্রয়, একে ছেড়ে যেতে মন চাইছিল না। আমাদের বাড়ির কাজের মেয়ে হেলেনকে বিদায় জানালাম হেনরিকে, আমাদের খানসামা। রান্নাঘরে গিয়ে আনাকে বিদায় জানালাম। আনা আমার রাঁধুনি। আনা একটু কানে কম শোনে, ওর বাহুতে ছুঁড়লে ওকে আবার বললাম বিদায়। ওনা সবশেষে বাড়ি থেকে বেরোলো। ও বলল কাজের মেয়ে আর রাঁধুনি কাঁদছিল। আমার ছবির সহ নির্দেশক জেরি অ্যাপস্টিন স্টেশন পর্যন্ত এলো আমাকে বিদায় জানাতে। পথে কোনো অসুবিধা হয়নি, বেশ আরামেই এলাম। জাহাজে ওঠার আগে নিউ ইয়র্কে 1 সপ্তাহ কাটালাম। ভাবলাম নিউ ইয়র্কে সবাই মিলে একটু ঘুরে বেড়াবো, কিন্তু আর এক সমস্যা হাজির হলো। আমার উকিল চার্লস সোয়ার্টস আমাকে জানালেন ইউনাইটেড আর্টিস্টের একজন পুরনো কর্মচারী কোম্পানির বিরুদ্ধে কয়েক লক্ষ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। চার্লস বললেন একেবারে বাজে মামলা, কিন্তু তোমাকে যদি একবার মামলার সমন ধরিয়ে দেয় তাহলে তোমার ছুটি পণ্ড হয়ে যাবে। সুতরাং 4 দিন হোটেলের ঘরে বন্দি হয়ে রইলাম, কারণ আদালতের নিয়ম ঘরে থাকলে সমন ধরানো যায় না। ওনা ও ছেলে মেয়েদের নিয়ে নিউ ইয়র্ক বেড়ানোর পরিকল্পনা সব বাতিল। শুধু সমনের তোয়াক্কা না করেই সাংবাদিকদের জন্য লাইমলাইটের বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলাম। আমার প্রচার সচিব ক্রকার টাইম আর লাইফ ম্যাগাজিনের সম্পাদকীয় বিভাগের কর্মীদের জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এসবই ছবির প্রচারের জন্যে, কিন্তু হলে কি হবে? খাওয়া আসরের আবহাওয়ায় যেন প্রাণ নেই, খাবার যেন সব বিস্বাদ। পত্রিকাগুলোতে ছবির সমালোচনাও বেরোলো, সেখানেও প্রশংসা নেই বিন্দুমাত্র, শুধু তীব্র নিন্দা। এইসব পত্রিকার নিষ্ঠুর সমালোচনার পরেও আমি অবাক হয়ে দেখলাম অন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছবির প্রশংসাই করেছে।